বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। হিন্দু মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। দুর্গা মন্দিরের কাছে বাড়ি পুড়ছে, হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট খাবার জানি নাবালক ছেলে না খেয়ে আছে। তিনবার করে ঘর পুড়াইছে, তিনবার করে বম ফুটেছে, তিনবার করে ঘর পুড়েছে, আর ছেলে নাচে দাঁড়িয়ে আছে, মেয়ে ছেলেটা দাঁড়াচ্ছে। ভোট ব্যাংকের রাজনীতি নতুন তো কিছু নয়। তৃণমূলের হয় শুরু হয়েছিল 18 পঞ্চায়েতে এবং ফাইনালি তৃণমূল 21 এবং 24-এ যে জয়টা পেয়েছে, ছাপ্পা তো আছেই, ওগুলো তো মুসলিম ভোটে আমরা পশ্চিমবাংলার হিন্দুদের তখন থেকেই বলেছি পরিণতিটা কি হবে। 500,000-এর কাছে আত্মসমর্পণ করছেন, পরিণতিটা কি হবে। আজকে সেই পরিণতিটা হচ্ছে, দেশের মধ্যে দেশের মানুষ উদ্বাস্তু হচ্ছে। এটা তো মানে সবচেয়ে লজ্জাজনক ঘটনা। ইউক্রেনের ঘটনায় পোল্যান্ডে গিয়ে লোক আশ্রয় নিয়েছিল। এটা দু দেশের ঘটনা ঘটলে ঘটে, কিন্তু দেশের মধ্যে মানুষ হচ্ছে। হ্যাঁ, 21-এ বিজেপির লক্ষাধিক কর্মী শেল্টারে গেছিল, আসামে ক্যাম্প করে থেকেছে। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, আজকের উপরাষ্ট্রপতি, সেদিন গিয়েছিলেন হেলিকপ্টার দিয়ে আসামে। আসাম সরকার খাইয়েছিল, রেখেছিল। কিন্তু এবারে যেটা হচ্ছে, কারা এই যে পলায়ন, 1000 লোক যে পলায়ন করেছে, মানে ক্যাম্পে গেছে, বাকি তো আত্মীয় স্বজনের বাড়িতে হিন্দু যেখানে বেশি আছে প্রাণ নিয়ে অনেকেই পালিয়েছেন। সে সংখ্যা আমি জানি না, কারণ ইন্টারনেট বন্ধ, সব খবর সবাই পাচ্ছেন না, ঢুকতেও তো দিচ্ছে না, 163 করে রেখেছে। সেক্ষেত্রে এদের মধ্যে তো তৃণমূলের ভোটারও আছে। এই যে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করা, এ তো সরাসরি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে সংবিধানের সঙ্গে। 21-এ বিজেপি করেছিল বলে হিন্দুদের তাড়িয়েছিল, আর আজকে সব হিন্দুকে তাড়ানো হচ্ছে। আমরা বলি না 1 লাখের ঘর, 1,20,000 ঘর বানাচ্ছেন কার জন্য? দখল করবে তো ওরা। আজকে ধুলিয়ান, শামসেরগঞ্জ, সুতি প্রমাণ হয়ে গেছে। তাই কোথাও কি এটা 71-এর স্মৃতিকে ফেরাচ্ছে? 71-এর স্মৃতিকে ফেরাচ্ছে মানে না, এ তো সংখ্যা কমাতে চায়। আমরা তো সবাই বলছি 51 ফার্স্ট সেন্সাসে আমরা হিন্দু এখানে 85। ববি বলছে আমরা 33 থেকে 35। আমি তর্কের খাতিরে 33 ধরলাম। লাস্ট সেন্সাস হয়েছিল 2011-তে, তখন হিন্দু পপুলেশন ছিল 27%। আজকে অনেক জল গড়িয়েছে, 14 বছর, অনেক রোহিঙ্গা মুসলমান এসেছে। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তো অ্যাসেম্বলির রেকর্ডে বলেছে, আপনারা দুই, আপনাদের 2, আমাদের 2, আমরা 4, মানে ওরা 4 জন করে নিতে বলছে। স্বাভাবিকভাবে ওদের একজন মন্ত্রী অ্যাসেম্বলির ফ্লোরে, এবং আমাদের এমএলএরা বলার পরেও এই ওয়ার্ড কিন্তু বাদ যায়নি অ্যাসেম্বলিতে, বিমান ব্যানার্জি রেখে দিয়েছে, এটা দলিল। তা স্বাভাবিকভাবে আমরা এখনই 67। এইরকম চলতে থাকলে 50-এর নিচে তো আমরা নামবই। এর মধ্যে আমাদের সাধু সন্ত, প্রচারক, তারপরে বাবা মাকে দেখার জন্য অনেকে, অসুস্থ বোনকে দেখার জন্য অনেকে অকৃতদার থেকে গেছেন, অনেক কারণে। স্বাভাবিকভাবে আমাদের সংখ্যা তো এক্ষুনি 67 হয়ে গেছে 85 থেকে, এবং আমরা 50-এর নিচে চলে গেলেই তো সারিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে চলে যাবে, বিউটি পার্লার বন্ধ হয়ে যাবে, মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না। যে নন্দনে, রবীন্দ্র সদনে গান গাইতে যাচ্ছেন তথাকথিত গিটার নিয়ে,
তারা সত্যিকারে মেধাযুক্ত, সব বন্ধ হয়ে যাবে, বাজনা চলবে না, যাত্রা চলবে না, নাটক চলবে না, বাজনা বাজবে না, রিল বানাতে পারবে না। সবে তো গাড়ি থেকে ধ্বজ খুলছে, এরপরে বলবে মন্দির থেকে ঘন্টা করতে হবে। ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এবং নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার, যে সরকার সংবিধান রক্ষা করবে এবং সংবিধানের আর্টিকেল 25 থেকে 28 সকলে ধর্ম পালনের যে অধিকার। উত্তরপ্রদেশে কি ঈদ পালিত হয়নি? এরা তো ডিটেনশন ক্যাম্পে বলেন, মোদীজি তো চ্যালেঞ্জ করেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে একটা ডিটেনশন ক্যাম্প আপনারা দেখিয়ে দেন কোথাও আছে। এবং আমরা বরাবরই বলি ভারতীয়দের সঙ্গে তো বিজেপির কোনো লড়াই নেই, আমাদেরও লড়াই নেই। আমাদের বক্তব্য রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে লড়াই আমাদের, যারা অবৈধভাবে আসে। এই পার্লামেন্টের বাজেট সেশনেও অমিত শাহজি একাধিকবার বললেন সমস্ত আধার কার্ডগুলো তো 24 পরগনা, এপিক কার্ডগুলো 24 পরগনার। এটা একটা হাব তৈরি হয়েছে বাংলায়, স্বাভাবিকভাবে খুব বিপজ্জনক। আপনারা যতক্ষণ না তথাকথিত সেকুলার বাঙালি, যারা সমস্ত দুর্গাপূজা থেকে হিন্দুদের পূজাকে পঞ্জিকা শাস্ত্র তুলে দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করেছেন, যারা মনে করেন ধর্ম যার যার উৎসব সবার, এই ফর্মুলা বাংলাতে থাকলে আপনাদের অবস্থা খারাপ হবে। আপনাদের ধুতি পরাও নিষিদ্ধ হবে কিছুদিনের মধ্যে। বাঙালির যে ধুতি কালচার, এটাও বন্ধ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা এই চাষ করে রেখেছেন, সেই জন্য তো সকলের স্লোগান হওয়া উচিত, ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। বিজেপি ছাড়া কেউ নেই তো। রাস্তায় বাড়িতে ফোন ধরা, শেল্টার দেওয়া, মোটা ভাত খাওয়ানো, মোটা কাপড় পরানো, 3 মাস জেলে থাকলেও 4 মাসের দিন বেল করানো, এনআইএ করা, বিজেপি ছাড়া কেউ নেই। আগেও ছিল না, বর্তমানে। এই সমস্ত এলাকার জন্য মমিনপুর, ইকবালপুর, রিসড়া, শিবপুর, ডালখোলা, সর্বত্র আমরাই করেছি। না, আমাদের দায়বদ্ধতা। কারণ আমি সবসময় বলি, আমি নিজের ক্ষেত্রেই বলি, আমি বিজেপিতে জয়েন করেছি 20 সালে, 5 বছর হতে গেল। আমি নির্বাচনে জিতেছি, জিতিয়েছি 21, 23, 24 আমার সহকর্মীদের, আমার এলাকায় বা আমার নির্বাচন কেন্দ্রে হিন্দু ভোটে। আমি জিতেছি 2000 ভোটে হিন্দু ভোটে। আমার কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছে 8200 হিন্দু ভোটে। মুসলমান বুথে আমরা ভোট পাই না, ভোট পাই না। অনেকে বলেন চায় না, আমার নামে বলা হয় যে কট্টর লাইন নিয়েছেন, ভালো হতে চাইছেন হিন্দুদের কাছে। কিন্তু আমি কখনোই বলিনি চাই না, আমি বলি পাই না। আমি লোকসভা ভোটের সময় রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী বলছিলাম, তারপরে ভোটে বাক্স খোলার পরে দেখলাম রাষ্ট্রবাদীও নেই। বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্বাস নন্দীগ্রাম 1-এর, তার বুথে বিজেপির ভোট 1টা। তাহলে কি হলো ভাই, 7টা ভোট তো তোর বাড়ির, যে দিব কি করে? 2500 টাকা ভাতা পাই। ইমাম বললেন নামাজ তো ঘরে পড়ে নিবি, মরে গেলে সেটা তো আমাকে গিয়ে পড়াতে হবে। এই বুথে যদি 2টোর বেশি ভোট বেরোয়, তোর বাড়ির কেউ ইন্তেকাল করলে আমাকে জানাজার নামাজ পড়াতে ডাকবি না, আমরা কেউ যাব। কি করব বলুন? আমার ঘরের লোক তো বয়স্ক লোক আছে, মারা যাবে, স্বাভাবিক জাগতিক নিয়ম, মারা যাবে। তখন তো আমি পারবো না জানাজার নামাজ পড়তে। ঘরে মসজিদে উঠতে দিবে না, আমি নয় ঘরে একটা কিছু পেতে পশ্চিম দিকে মুখ করে প্রার্থনা করে নি, সেটা হতে পারে। কিন্তু ইন্তেকাল করার পরে ওদের ইন্তেকাল ভাষায় বলে আমাদের মারা যাওয়া বলে, তখন যে মাটি দেওয়ার সময় যে প্রেয়ারটা হয় সেটা তো ম্যান্ডেটেড। কি করবেন আপনি? হিন্দু জাগরণ ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প রাস্তা নেই। হিন্দু জাগরণ তো কোথাও কোথাও হয়েছে, তাই বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে। আসন সংখ্যার নিরিখে হয়তো একটু কমে গেছে, কিন্তু বিজেপির ভোট তো ইন্ট্যাক্ট একটা দাঁড়িয়ে আছে। 19, 21, 24 বিজেপি একটা 40%, 38 থেকে 40% ভোটে দাঁড়িয়ে আছে। এবং এই ভোটটা ম্যাক্সিমাম কেন, এই ভোটটা প্রায় হিন্দু ভোট, কিছুটা জনজাতির ভোট আছে, মানে আদিবাসী। এই এলাকার যে অশান্ত পরিস্থিতি আর নেই সংগ্রামে বলবো সব রেডি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন।
আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট। এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য, এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে 2জন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন, বা যাদের
ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা